এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজ এটা আমাকে বলতেই হচ্ছে যে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। মোদি ছিল বলে ভারত বেঁচে গেল। কেন বলছি? গোটা বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতা তারা মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছে। মাথার ঘাম পায়ে ফেলার পরেও এই হরমুজ প্রণালীটা কি? গোটা বিশ্বের যত শতাংশ তেল বিভিন্ন জায়গাতে পৌঁছে যায়, সেই তেলটা মূলত মধ্যপ্রাচ্য থেকে যে রুট দিয়ে আসে, ধরে নিন একটা রাস্তা বা একটা প্রণালী, একটা ছোট্ট 33 কিলোমিটার চওড়া সমুদ্রপথ, সেই সমুদ্রপথটা হচ্ছে হরমুজ প্রণালী। যে হরমুজ প্রণালীটা ইরান বন্ধ করে রেখে দিয়েছে। কোটি কোটি টাকা, এই মুহূর্তে আমরা যখন কথা বলছি কোটি কোটি টাকা লোকসান যাচ্ছে। আর সেই হরমুজ প্রণালী যেটা নিয়ে হই 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 হচ্ছে, আমাদের নাকি তেল নেই, আমাদের নাকি গ্যাস নেই, আমাদের সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, এরপরে কয়লায় রান্না করতে হবে, এরপর কাঠে রান্না করতে হবে, এরপর সারা দিন ধরে আমাদের কেরোসিন জ্বালাতে হবে। তাদের বাড়া ভাতে ছাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ফোন কলে হরমুজ প্রণালীর দরজা ভারতের জন্য খুলে গেল। এবার মিনমিনে মিডিয়া সিদ্ধান্ত নিয়ে ফেলুক। তারা কি বলবে? গ্যাসের সংকট না, আসলে গ্যাসের একটা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা, যাতে মিনমিনে মিডিয়ারও হয়তো লাভ রয়েছে। নরেন্দ্র মোদীর একটা ফোন কলে হরমুজ প্রণালীর দরজা খুলে গেল এই মুহূর্তে। ব্রেকিং নিউজ। ভারত, যেটা অন্য রাষ্ট্র পারেনি, ভারত করে দেখালো। মোদীর এক ফোনে খুলল হরমুজ প্রণালী। অন্য দেশগুলি নাকানি চোবানি খাচ্ছে হরমুজ পেরোতে। ভারতীয় জাহাজ হরমুজ পেরিয়ে মুম্বাইতে চলে এলো। ইরানের ঐতিহাসিক সিদ্ধান্ত, ভারতের ক্ষেত্রে কোনো জাহাজ আটকানো হবে না। তেল নিয়ে যে জাহাজ যাচ্ছে, গ্যাস নিয়ে যে জাহাজ যাচ্ছে, এলপিজি নিয়ে যে জাহাজ যাচ্ছে, কোনো জাহাজ আটকানো হবে না। কোনো জাহাজ আটকানো হবে না। ভারতের এর থেকে বড় জয় হতে পারে না। ভারত সরকার এই মুহূর্তে একটা ফোন নরেন্দ্র মোদীকে করতে হয়েছিল, এবং এটা সিরিয়াসলি। সাধারণত ভারতের বিদেশ সচিব এই ধরনের জিনিসগুলো বিজ্ঞাপন করেন না, কিন্তু এবার প্রথম ভারতের বিদেশ সচিব, ভারতের বিদেশ মন্ত্রী তারা গর্বের সাথে বলছেন, হ্যাঁ আমাদের দেশে অনেক ধরনের সমস্যা আছে, কিন্তু এই প্রথম যেটা আমরা করলাম এটা অবিস্মরণীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কাজটা করলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরুর ট্র্যাক রেকর্ড ভেঙে দিলেন। এতদিন ধরে বলা হতো ইন্দিরা গান্ধীর কূটনীতি নিয়ে, এতদিন ধরে বলা হতো পণ্ডিত জওহরলাল নেহরুর কূটনীতি নিয়ে। নরেন্দ্র দামোদর দাস মোদী ইতিহাসের নাম থেকে যাবে। নরেন্দ্র দামোদর দাস মোদী, এই ভদ্রলোক আছেন বলে, এই ভদ্রলোক আমাদেরকে আগলে রেখেছেন বলে আজ আমরা সুরক্ষিত। এবং এটা হয়তো নাগ নাগিনী যারা প্রতি মুহূর্তে ভারতকে ডিস্টেবিলাইজ করতে চেষ্টা করছে, প্রতি মুহূর্তে, এই মুহূর্তে দেখবেন এরা প্যানিক ক্রিয়েট করে দেবে। এই তুমি যদি সবজি খাও তোমার ক্যান্সার হবে, ভয় পাইয়ে দেবে মিনমিনেরা। তারপর হঠাৎ করে বলতে শুরু করবে, এই কাল থেকে কিন্তু তোমার বাড়িতে তেল আসবে না। পরশুদিন থেকে বলবে, দেখো জানলা খোলো, জানলা খুলে দেখো লেবাননের মতন মিসাইল স্ট্রাইক হচ্ছে। কিচ্ছু হচ্ছে না, কোথাও কিচ্ছু হচ্ছে না। আমরা ব্যস্ত ক্রিকেট নিয়ে, আমরা ব্যস্ত আজ রাতে কোন রেস্তোরাঁয় খেতে যাব, আমরা ব্যস্ত ধুরন্ধর সিনেমার অ্যাডভান্স বুকিং নিয়ে, ধুরন্ধর ছবিটা আমরা কখন দেখতে যাব তাই নিয়ে ভারত ব্যস্ত, আর আমেরিকা ব্যস্ত। ইরান এই না মাথার উপর বোম ফেলে, ইসরায়েল ব্যস্ত এই না 10টা বোম, 10টা মিসাইল আমার বাড়ির ছাদে পড়ে। এটা নতুন ভারত। এই ভারতের কূটনীতি করতে একদিন লাগেনি। এই ভারতের কূটনীতি, এই কূটনৈতিক সাফল্য পেতে আমাদের
10 থেকে 12টা বছর লেগে গেছে এবং ভারত রাষ্ট্র এক হয়ে এই লড়াইটা লড়েছে। দেখুন, এবার মিনমিনেদের ঠিক করতে হবে, যদি হরমুজ, ওই মোল্লা নসরুদ্দিনের গল্পের মতো, যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে তাহলে তেলের সংকট তৈরি হচ্ছে, মেনে নিলাম যুক্তি। কিন্তু হরমুজ প্রণালীতে যে জাহাজগুলো আটকে ছিল বলে তেলের সংকট তৈরি হচ্ছে, সেগুলো তো আটকেই নেই। ভারতের জাহাজগুলো তো ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে কি করে সংকট সংকট সংকট? কারা বলছে এটা? পুলিশ কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? পুলিশ কেন তাদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করছে না যারা ফেসবুকে লোক খেপাচ্ছে? কোন কোন অ্যাকাউন্ট থেকে ফেসবুকে লোক খেপানো হচ্ছে, ভারতের বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহিতা করা হচ্ছে? কোন কোন অ্যাকাউন্ট থেকে এই ফেসবুক পোস্টগুলো করা হচ্ছে যেখানে বলা হচ্ছে এক্ষুনি সিলিন্ডার কিনে রাখুন, 10টা সিলিন্ডার বুক করে রাখুন, এক্ষুনি টেলিফোন করুন? সারা দিন ধরে কোন মিনমিনেরা এভাবে দেখাচ্ছে যেন কোথাও আর কোনো গ্যাস নেই। রেস্তোরাঁগুলোকে ভয় পাইয়ে দেওয়া হচ্ছে, মন্দির কমিটিগুলোকে ভয় পাইয়ে দেওয়া হচ্ছে। আবারও বলছি, এটা একটা কনস্পিরেসি ভারতকে ডিস্টেবিলাইজ করতে। এই কনস্পিরেসিটা ডিপ সেট করছে। নরেন্দ্র মোদীর কথা বললাম, এবার আসুন ইরানের কথা বলবো। নতুন খমেনি, সে নতুন যে সর্বোচ্চ ইরানের নায়ক বা নেতা, তারও একটা ভয়ঙ্কর বড় ঘোষণা এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো। তারা বলেছে হরমুজ প্রণালী শুধু শত্রু দেশের জন্য বন্ধ থাকবে। ভারত কোনোদিন ইরানের শত্রু ছিল না। ভারত ইরানেরও বন্ধু, ইসরায়েলেরও বন্ধু। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, শত্রু দেশগুলোর জন্য বন্ধ হরমুজ প্রণালী। ইরানের সর্বোচ্চ নেতার প্রথম প্রতিক্রিয়া, শত্রুদের জন্য বন্ধ হরমুজ প্রণালী। শত্রুদের উচিত শিক্ষা দিতে হরমুজ প্রণালী বন্ধ থাকবে, বন্ধুদের জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে না। শত্রুদের চাপে রাখতে এই সিদ্ধান্ত। হরমুজ নিয়ে প্রথম বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। দেখুন, একটা জিনিস স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ইরান বলেছে নিজের শত্রু দেশগুলোর জন্য হরমুজ প্রণালী বন্ধ। ভারত কোনোদিন ইরানের শত্রু নয়। ভারত না ইরানের শত্রু, ভারত না ইসরায়েলের শত্রু, ভারত না প্যালেস্টাইনের শত্রু, ভারত আমেরিকার শত্রু নয়। অর্থাৎ আমরা এমন একটা কূটনৈতিক সর্বোচ্চ আসনে বসে রয়েছি যেখানে আমাদের সবাই বন্ধু। উই আর ফ্রেন্ডস উইথ এভরিওয়ান। ইরান আমার ভাই, ইসরায়েল আমার ভাই, কাতার আমার ভাই, প্যালেস্টাইন আমার ভাই। কিন্তু পাকিস্তানকে মারবো, পাকিস্তানকে শেষ করে দেবো, খান খান করে দেবো। আমাদের ডিপ্লোমেসি খুব সিম্পল। বাংলাদেশের এই উচ্চিংড়েগুলো যখন ছিল, এই অন্তর্বর্তীকালীন উচ্চিংড়েরা চিরবির করতো যারা, তারা থাকাকালীন বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করেছিল। কিন্তু বাংলাদেশও আমার ভাই। বাংলাদেশ ভাই হিসেবে আমাদের থেকে তেল চাইছে, আমরা তেল দিচ্ছি, প্রয়োজনে আরো তেল দেব। হরমুজ প্রণালী নিয়ে কথা হচ্ছে। হরমুজ প্রণালী অন্য জাহাজ, শত্রু দেশের জাহাজগুলো আটকে দিয়েছে, এটা ঠিক। আমেরিকার সাথে এই মুহূর্তে ইসরায়েলের সাথে যারা যারা রয়েছে এই যুদ্ধে সরাসরি পার্টি হয়ে গেছে, তাদের প্রত্যেক জাহাজ বন্ধ হয়ে গেছে এক এবং একমাত্র নরেন্দ্র মোদীর একটা টেলিফোন কলে। ওয়ান ফোন কল, হ্যালো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা নম্বর ডায়াল করা, ফোন বাজা, ফোন ধরলেন ইরানের সর্বোচ্চ নেতা ওপারে, ইরানের সর্বোচ্চ নেতা এপারে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী একবার শুধু অনুরোধ করলেন এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ বেরিয়ে গেল। এটা মানতে অনেকের সমস্যা হচ্ছে। চিরবির 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 করছে, চিরবির করছে। তার কারণ তারা এটা মানতেই পারছে না যে নরেন্দ্র মোদী ফোন করলো আর ইরানের জাহাজ ছেড়ে দিল। হয় নাকি? হয় বলেই এখন বুক চিতিয়ে চোখে চোখ রেখে ভারত অন্যদের সাথে কথা বলছে, যেটা অন্য কোনো প্রধানমন্ত্রী করার সাহস পেত না ভারতে। যে জাহাজটার ছবি আমি এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম, এই জাহাজটা কি? এই জাহাজটা হরমুজ প্রণালী দিয়ে আমাদের জন্য মেট্রিক টন তেল, প্রচুর তেল নিয়ে চলে এসেছে। সে জাহাজটার ছবি একবার দেখাবো।
কিন্তু এর পাশাপাশি আমি মিনমিনে মিডিয়া আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, একবার একটা দেখে নিই জাহাজটা। এটা মুম্বাই ডকে আসার আগের ছবি। ভারতে ঢুকলো তেলের জাহাজ, ওই মোল্লা নাসিরুদ্দিনের গল্পের মতন হয়ে গেছে ব্যাপারটা। সবাই যেভাবে তেল নেই তেল নেই তেল নেই, গ্যাস নেই গ্যাস নেই গ্যাস নেই। আমি তো ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়াতে এটাও শুনলাম যে গ্যাসের ওষুধও বন্ধ করে দেওয়া হচ্ছে নাকি ভারতবর্ষে। গুজবের ঘোড়া ঠিক কত পাই পাই করে এগোতে পারে সেটা বোধহয় একমাত্র ভারতেই আমরা দেখতে পাই। এই যে জাহাজটা, এই গ্যাসের জাহাজটা আমি দেখাতে চাই না সত্যি কথা বলতে। এই ইরান থেকে যে মুম্বাইতে যে জাহাজটা এলো, আরব সাগর দিয়ে যে জাহাজটা এলো, এটা আমি দেখাতে চাই না। অন্য মিডিয়া সারাদিন ধরে এই জাহাজটা দেখাচ্ছে। আমার প্রবলেমটা ঠিক সেই জায়গাতে যেখানে খুব নির্দিষ্টভাবে একটা হাওয়া তৈরি করা হচ্ছে যে এই মুহূর্তে এই জাহাজের ওপর ভিত্তি করে গোটা ভারতের হয়তো তেল নির্ভর করছে, সেটা নয়। এই ন্যারেটিভটা সেট করা হচ্ছে খুব নির্দিষ্টভাবে যে এরকম 5টা জাহাজের ওপর ভারতের তেল, ভারতের গ্যাস, ভারতের এলপিজি, তার উৎপাদন, তার বিপণন এবং তার পরিবহন নিয়ন্ত্রণ হচ্ছে না। এটা দেখাচ্ছে বলে প্যানিকটা বেশি হচ্ছে। ভারতে 50% গ্যাস ডোমেস্টিক্যালি তৈরি হয়, অর্থাৎ ভারতে একেবারে ঘরের মধ্যে নিজের দেশে তৈরি হয় 50% গ্যাস। এরপরেও এই প্যানিকটা তৈরি করা হচ্ছে যে দেখো জাহাজ আটকে ছিল, জাহাজটা এলো এবং জাহাজটা আসার পরে এই মুহূর্তে হয়তো আমাদের তেলের কিছুটা ঘাটতি কমবে। না, ঘাটতি ছিল না। এটাকে ইংরেজিতে বলে রেশনিং, অর্থাৎ রেশন দোকানে যেভাবে আমরা আমাদের বৃষ্টি হলে হঠাৎ করে মারা ছোটবেলায় বলেন না যে আজকে একটু খিচুড়ি আর ডিম তৈরি করে রাখি, বা একটু রয়ে শোয়ে যদি মাছের দাম মাংসের দাম বেড়ে যায় একটু রয়ে শোয়ে ফ্রিজে রাখা মাংস বা মাছটা খাই বা ডিমটা খাই। আমরা একটু রয়ে শোয়ে এই পুরো জিনিসটা দেখছিলাম এবং রয়ে শোয়ে এই পুরো জিনিসটাকে খরচা করছিলাম। আমি যে 3 নম্বর ব্রেকিং নিউজটা, সেই ব্রেকিং নিউজটা আগে নেব এবং তারপর আমি প্রতিক্রিয়া নেব। 3 নম্বর যে ব্রেকিং নিউজটা, সেই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখুন। গড়ে প্রতিদিন 50 লক্ষ এলপিজি সিলিন্ডার বিতরণ করার মতন পরিস্থিতি রয়েছে। বিভিন্ন তেল সংস্থা সিলিন্ডার বিতরণ করে এবং তাদেরকে নির্দেশ দিয়েছে ভারত সরকার। এখনো পর্যন্ত কোথাও অপ্রতুলতার খবর নেই, এখনো পর্যন্ত কোথাও শর্টেজ নেই, ভারত সরকার স্পষ্ট ভাষায় জানিয়ে দিল। অর্থাৎ মানে মুড়িমুড়খির মতন এবার এই ঘোষণাটা দিতে হচ্ছে যে ভাই 1 লাখ 2 লাখ নয়, 50 লাখ সিলিন্ডার প্রতিদিন সরবরাহ করার মতন জায়গায় ভারতবর্ষ আছে। দয়া করে এই প্যানিকটা সৃষ্টি করে, আপনার বাড়িতে 2টো সিলিন্ডার যদি থাকে দয়া করে 5টা মজুত করবেন না। আর যারা মজুত করছে, আপনার কাছে ইনফরমেশন আছে যে এই দোকানে কালোবাজারি হচ্ছে, দয়া করে সরকার, পুলিশ বা প্রশাসনকে জানান। এটা দরকার হলে আপনার যদি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তো উনি, ওনাকে দয়া করে জানান, রাজ্যের পুলিশকে জানান, কিন্তু দয়া করে এই কালোবাজারিকে উৎসাহিত করবেন না। প্রতিদিন, আবারও বলছি, প্রতিদিন টেনশনটা কমান। প্রতিদিন 50 লক্ষ সিলিন্ডার আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে সক্ষম। একদিনে কি 50 লক্ষ সিলিন্ডার একসাথে খরচা হয়? না, হয় না। ভারত সরকার তাও এই ঘোষণাটা একদম সরাসরি এই ঘোষণাটা দিচ্ছে, তারপরেও মিনমিনেরা একটা টেনশন ক্রিয়েট করাচ্ছে এবং খুব কুৎসিতভাবে এই টেনশনটা ক্রিয়েট হচ্ছে। এটা কোভিডের সময় হয়েছিল। কোভিডের সময় আপনারা মনে থাকবেন, আপনাদের মাস্ক নিয়ে হঠাৎ একদিন সবাই বলতে শুরু করলো মাস্ক নেই। কিছু মিনমিনে মিডিয়া তারা রাস্তায় নেমে বলল যে দম আটকে আসছে অনেক লোকের, অক্সিজেন সিলিন্ডার কমে গেছে, মাস্ক কমে গেছে। কিন্তু এই কথাটা কেউ বললো না যে 130 কোটি মাস্ক একটা 130 কোটির দেশে
কি সত্যিই ম্যানুফ্যাকচার হয়? সাধারণ সময় 130 কোটি লোক কি মাস্ক পরে ঘোরে? টাইমটা দেওয়ার আগে প্যানিক ক্রিয়েট করে দাও, কোলাপস করাও, মার্কেট কোলাপস করাও, একটু মজা দেখি, একটু ডিপ স্টেট মুচকি হাসুক, একটু কিছু জায়গায় ক্রাইসিস তৈরি হোক, নরেন্দ্র মোদী একটু চাপে পড়ুক। কিন্তু বুঝতে পারছে না এরা নরেন্দ্র মোদী চাপে পড়বে না। প্রবলেমটা হচ্ছে ভারতকে চাপে ফেললে নিজেদেরও ওই যে ডালে নিজে বসতো সেই ডাল নিজে কাটতে গল্প ছিল না, ঠিক সেই অবস্থাটা হচ্ছে এখন। ভারত সরকার কি বলেছে? 50 লক্ষ সিলিন্ডার প্রতিদিন আমরা দিতে তৈরি, কোনো ধরনের কোনো ক্রাইসিস নেই। শুনুন। The refining production, LPG production in the refinery has enhanced. We have almost 25,000 distributors throughout the country, and we deliver almost 50 lakh cylinders on daily basis. On the distribution side also, no dry out has been reported. দেখুন, আমাদের দেশে একটা প্রবলেম আমাদের মধ্যে অনেকের রয়েছে, আমরা কিছুতেই যে ধরনের কথা বা আশ্বাস সরকার দেয় সেটা মানতে চাই না। মানে আজকে যদি আপনার প্রিয় নায়ক, ধরে নিলাম শাহরুখ খান, সালমান খানও এসে বলে, তখন কিছু রাজনৈতিক দল বলবে দেখেছিস সালমান খানকে দিয়ে বলাতে হলো। আর সালমান খান শাহরুখ খানকে দিয়ে যদি না বলানো হয় তখন বলবে দেখেছিস শুধু নেতারাই বলছে, অভিনেতাদের দিয়ে বলাচ্ছে না। আপনার প্রিয় ইনফ্লুয়েন্সারকে দিয়ে যদি আজকে ভারত সরকার এটা বলায় যে রিল্যাক্স করুন, টেনশনের কোনো কারণ নেই, কাল থেকে আমরা গুহা মানব হয়ে যাচ্ছি না, কাল থেকে ভারতবর্ষে মিসাইল স্ট্রাইক হচ্ছে না, কাল থেকে দেশটা দেউলিয়া হয়ে যাচ্ছে না, এটা একটা প্রোপাগান্ডা। এবং কয়লা বা কেরোসিন সেগুলো আজ থেকেই আপনাকে মজুত করতে হবে না, যদি মজুত করতে হয় তারও বিপুল যোগান রয়েছে। তারপরেও একটা খুঁতখুত থাকে না, আমি জানি এই খুঁতখুতটা থাকবে, এবং থাকবে বলেই আমি আপনাদের ভয় দেখাচ্ছি না। আমি চাইলেই মিনমিনে মিডিয়ার মতন ভয় দেখাতে পারতাম। রাত 8টায় একটা হরর ফিল্ম, হরর স্টোরি দেখবেন, চারপাশের যে মিনমিনেরা রয়েছে তারা একটা হরর স্টোরি বানাচ্ছে। এই মুহূর্তে কাঁচ খুলেই যেন আপনি দেখতে পাবেন আতশবাজি নয় মিসাইল স্ট্রাইক হচ্ছে। হয়তো এই মুহূর্তে পরশুরাতে বসে রয়েছেন, পাঁশকুড়াতে বসে রয়েছেন, হয়তো এই মুহূর্তে ইসরায়েলের একটা প্লেন নামলো বলে একটা ফিলিং আসবে। গ্যাস শেষ, পেট্রোল শেষ, জাহাজ আটকে আছে, নরেন্দ্র মোদী ব্যর্থ হয়ে গেছে, এরপরে চাল পাওয়া যাবে না, সব ট্রাক বন্ধ হয়ে যাবে। ইংরেজিতে এটাকে বলে ডিস্টোপিয়ান সোসাইটি। এরা ভোট বাক্সে কিছু করতে পারেনি, এরা প্রতিদিন একটা ডিস্টোপিয়ান সোসাইটি সোশ্যাল মিডিয়াতে বানায়, একটা অলীক জগৎ যেখানে সব কিছু খারাপ, সব কিছু নেগেটিভ। কিন্তু তার বাইরে বেরিয়ে যদি ভারত সরকারের কথা শুনি, ভারতের কোনো মন্ত্রীও নয়, ভারতের একটি সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো, বলতে পারেন ভারত সরকারের মুখপাত্র, এবং সেই মুখপাত্র হিসেবে দীর্ঘদিন ধরে ইউপিএসসিতে পড়াশোনা করে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করে যারা সর্বোচ্চ সচিব স্তরে কাজ পান, জয়েন্ট সেক্রেটারি, আন্ডার সেক্রেটারি হিসেবে, তাদের মধ্যে থেকে একজন, তিনি নির্দিষ্টভাবে 2 দিন ধরে প্রেস কনফারেন্স করছেন। এই প্রেস কনফারেন্সটা অনেক মিনমিনে ব্ল্যাকআউট করছে। তার কারণ তাদের ন্যারেটিভে ধাক্কা খাচ্ছে, তার কারণ তারা চায় কলকাতা শহরের সমস্ত রেস্তোরাঁকে হয়তো বন্ধ করিয়ে দিতে, তার কারণ তারা রেস্তোরাঁ মালিক, হোটেল মালিক, মন্দির কমিটিগুলোকে একটা প্যানিক তৈরি করার জায়গায় নিয়ে গিয়ে চায় হয়তো যে সত্যি বিনা পয়সার যে খাবারগুলো, যার জন্য ভারত বিখ্যাত, এই লঙ্গরখানা বা ইসকন যে ধরনের প্রকল্প করে, বা যে কোনো মন্দিরে যে ধরনের খাবার পাওয়া যায়, এমনকি মা ক্যান্টিন। আমি আজও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় জবাব চায় বাংলা দেখলে আপনি দয়া করে কোভিডের মতন রাস্তায় নামুন। আপনাকে তো অনেক মানুষ পছন্দ করে, আপনাকে তো অনেক মানুষ মেনে চলে বলে আপনি দাবি করেন। আপনি কোভিডের সময় যদি গোল আঁকতে পারেন, সেই সময় প্রয়োজন ছিল না, কিন্তু আজকে কনফিডেন্স বিল্ডিংয়ের প্রয়োজন আছে। আপনার চারপাশে যারা আপনার কথায় চলে তাদের মধ্যে থেকে অনেকে প্যানিক ক্রিয়েট করিয়ে দিচ্ছে। হয়তো আপনি ভাবছেন ভারতের অর্থনীতি বিশাল বড় একটা ধাক্কা খেলে দেখ কেমন লাগে, তৃণমূল কংগ্রেস বলবে, কিন্তু না, বাংলার যদি রেস্তোরাঁগুলো আবার কোভিডের পর থেকে এরকম একটা জায়গা তৈরি হয় যে বন্ধ হয়ে গেল, এর ধাক্কা সামলাতে 1 থেকে 1.5 বছর লেগে যাবে। এবং ঠিক সেই জায়গাতে ভারত সরকার বলছে তাড়াহুড়ো করে দয়া করে কোনো বুকিং করবেন না। যে পেট্রোল, যে গ্যাস
যেগুলো আটকানো হয়েছিল সেগুলো কমার্শিয়াল পারপাসে, অর্থাৎ রেস্তোরাঁ বা অন্যান্য যে বিনোদনমূলক জায়গা সেখান থেকে। বাড়ির গ্যাস সিলিন্ডার তাতে কোনো ধরনের কোনো সমস্যা ছিল না। যে সমস্যা হচ্ছে সেটা সম্পূর্ণ প্যানিক ক্রিয়েট করার জন্য এবং কালোবাজারির জন্য। এলপিজি সিলিন্ডার নিয়ে প্যানিক বুকিং বা তাড়াহুড়ো করে বুক করার কোনো দরকার নেই। দেশীয় এলপিজি সরবরাহ সম্পূর্ণ সুরক্ষিত এবং পর্যাপ্ত মজুত রয়েছে। সাধারণ ডেলিভারি চক্র এখনও 2.5 দিনের মধ্যে বজায় থাকবে। সার্ভার ডাউন হলে নির্দিষ্টভাবে 5 দিন লাগলেও আপনার কাছে সিলিন্ডার পৌঁছে যাবে আমাদের বাড়িতে। আমরা কি শেষ অবধি অপেক্ষা করি না? আমাদের বাড়িতে অনেকেই 10 থেকে 12 দিন হয়তো আগে থেকে সিলিন্ডার বুক করি। আমরা সত্যিই কি 2.5 দিনের মাথায় বুকটা করি? যদি এটা না হয় সেটাও আমাকে জানান। আমরা সেই রিপোর্টও দেখাচ্ছি। কেন্দ্রীয় সরকারকে আমরা এটাও দেখাবো যে দেখুন, আপনারা বলছেন এক কথা, কিন্তু বাস্তবে আপনাদের হাতের বাইরে বেরিয়ে গেছে যেভাবে প্যানিক ক্রিয়েট হয়েছে। ভারত সরকার কি বলেছে সেটা একবার শুনুন, এবং তারপর কিছু মিথ এবং কিছু রিয়ালিটি, কিছু গুজব এবং কিছু বাস্তব শুনবো। দেখি। There is a manifold increase in the booking because of the panic. We urge the citizens to avoid panic booking, and all efforts have to be made to conserve the fuel wherever possible during this period of global uncertainty. দেখুন, মিথ্যে বলা হবে যদি এটা বলা হয় যে সারা বিশ্ব এখন খুব ভালো পিসফুলি রয়েছে। সারা বিশ্বে এই মুহূর্তে সবাই এখন চকলেট খাচ্ছে, ললিপপ খাচ্ছে, সবাই এখন সিনেমা দেখছে, ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্যস্ত। না, যে শব্দবন্ধটা ভারত সরকারের মুখপাত্র ব্যবহার করলেন, আনসার্টেনিটিস, গ্লোবাল আনসার্টেনিটি রয়েছে। আপনার পাড়ার চারপাশে প্রত্যেকটা বাড়িতে যদি আগুন লাগে বা ছিনতাই হয় বা মার্ডার হয়, বা আপনার পাড়ার রাস্তাটা যদি কেটে দেয়, আপনি একটা পয়েন্ট অবধি বলতে পারেন যে আপনি আপনার সুখী পরিবার নিয়ে আপনার বাড়িতে ভালো আছেন, শান্তিতে আছেন। কিন্তু আপনাকেও তো অফিস যেতে হবে, হয়তো সেই ভাঙা রাস্তাটা দিয়েই হয়তো যেতে হতে পারে, রাত্রে হয়তো ডাকাত আসতে পারে। যে বাড়িগুলোতে আগুন লেগেছে সেই বাড়িগুলো জ্বললে দেবালয় জ্বলবে না, আপনার বাড়ি জ্বলবে না, এমনটা তো নয়। কিন্তু ক্রেডিটটা যেখানে দেওয়ার ঠিক সেই জায়গাতে দিন, দয়া করে। ভারত সরকার আপ্রাণ চেষ্টা করছে, এবং আমি এই শোটা আজকে এই কারণে করছি, কারণ আমার মনে হচ্ছে খুব ইন্টেনশনালি কিছু পক্ষ, কিছু নাগনাগিনী, তারা বিষাক্ত নিঃশ্বাস আবার ফেলতে শুরু করছে, এবং এটা ঠিক নয়। বিপুলভাবে ভাইরাল করুন কোনটা গুজব আর কোনটা বাস্তব। একবার যদি ফুল ফ্রেমে দেখে নিই, এগুলো স্ক্রিনশট নিয়ে আপনারা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে পাঠান। অনেক ফেক নিউজ হয়তো আপনাদের দেওয়া হচ্ছে, সেগুলোকে বদলে দিক রিয়েল নিউজ। গুজব, সিএনজি এবং পাইপলাইনে সরবরাহ ব্যাহত। কাল থেকে হয়তো সিএনজি এবং পাইপলাইনে সরবরাহ আর হবে না, এটা গুজব, সম্পূর্ণভাবে গুজব, ফেক নিউজ। বাস্তবটা হলো গ্যাস সরবরাহ ব্যাহত হবে না, কোনো অঙ্কেই হবে না। কালকে যদি ইরান নিউক্লিয়ার অ্যাট্যাকও করে দেয় আমেরিকাতে, তাহলেও হবে না। এভাবে ভারত রাষ্ট্রটা চলে না। দ্বিতীয় গুজব, ভারতে গ্যাস পরিষেবা সম্পূর্ণ বন্ধ। আমাদের ওই জাহাজটার ওপর নির্ভর করে বসে থাকতে হচ্ছে। অনেকে বলছেন দেখো ইরানে সব জাহাজ আটকে আছে, আমাদের গ্যাসগুলো সব ইরানে আটকে আছে। একেবারে গুজব। বাস্তব কিছু ক্ষেত্রে গ্যাস পরিষেবায় নিয়ন্ত্রণ করা হয়েছে, সেটাও কমার্শিয়াল গ্যাস। হাসপাতাল এবং স্কুলে কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ হয়নি। তারপরেও আমি দেখতে পাচ্ছি খুব দুর্ভাগ্যজনক, এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট চলছে বলে আমি রাজনৈতিক কোনো কথা বলবো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন দায়িত্বশীল রাজনীতিবিদ হিসেবে কি করে মিড ডে মিলের খাবার বন্ধ করালেন আমি জানি না। স্কুলগুলোতে আরও বেশি করে গ্যাস সাপ্লাই দিতে বলা হয়েছে ভারত সরকারকে। মা ক্যান্টিনের খাবার কি করে বন্ধ হতে পারে? মানে লোক খেপানোর একটা লিমিট আছে। তৃতীয়, প্রচুর সিলিন্ডার মজুত রাখা জরুরি। আমার ছোট দিদা, আপনার ফুলমাসি, পাড়ার মাকুদা, স্কুলের শেকুদা, তারা আপনাকে এই মুহূর্তে হয়তো জ্ঞান দিয়েছে, ভাই সর্বপ্রথম সিলিন্ডার বুক কর, বাড়িতে যতগুলো পারিস সিলিন্ডার রাখ। সম্পূর্ণ গুজব এবং হানিকারক। আমরা প্রত্যেকে যদি একটা করেও বেশি সিলিন্ডার বাড়িতে রাখি, সত্যি সিস্টেমটা কোল্যাপস করবে। বাস্তবটা হলো সিলিন্ডারের কালোবাজারি এতে উৎসাহিত হবে। দয়া করে কালোবাজারি যারা করছে তাদের এভাবে উৎসাহ দেবেন না।
আমি যারা রয়েছেন এই মুহূর্তে তাদের সাথে কথা বলার আগে ইন্দ্রজিৎ লাহিড়ী অত্যন্ত জনপ্রিয় ফুটকা নামে পরিচিত। আমি জানি না ফুটকার এখন ফুটটা বাদ চলে গেছে কিনা, কারণ গ্যাস পাওয়া যাচ্ছে না। ফুটকা রয়েছেন আমাদের সঙ্গে, মানস ভট্টাচার্য গবেষক রয়েছেন, সৌগত মণ্ডল বাঙালি বাবু, উনিও যথেষ্ট জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, এবং সন্ময় ব্যানার্জি নিজে ইউটিউব করেন। প্রত্যেকে রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, যারা নিত্য নৈমিত্তিক যে মণিমাণিক্যগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই আমরা, সেগুলোর সাথে অবগত। যেহেতু স্টুডিওতে ইন্দ্রজিৎদা আমার সঙ্গে রয়েছেন, আমি শুরুটা ইন্দ্রজিৎদাকে দিয়ে করছি। ইন্দ্রজিৎদা, দুটো জিনিস হচ্ছে, আমি জানি যে অনেক রেস্তোরাঁ বন্ধ, আমারও অনেক পরিচিত মানুষজন তারা বলছেন যে লিমিটেড করে দেওয়া হচ্ছে। আমি কালকে অঞ্জন চট্টোপাধ্যায়, মেনল্যান্ড চায়না বা ও ক্যালকাটার যিনি কর্ণধার, তিনিও বলছিলেন আমরা ওই কষা মাংসর জায়গায় ঝোল করছি, বিভিন্নভাবে আমরা গ্যাস সঞ্চয় করছি। কিন্তু তার মানে এই নয় যে কোভিডের মতন গোটা বাংলার সব রেস্তোরাঁ বন্ধ হয়ে যাবে, বা সমস্ত সার্ভিস, সেই সার্ভিস যেখানে গ্যাস ওভেন লাগে সেগুলো বন্ধ করে দিতে হবে। একটা ভয়ঙ্কর ক্র্যাশ করার মতন, ইকোনমিকে ধ্বংস করে দেওয়ার মতন একটা প্ল্যানিং চলছে যেন। এটার বিরুদ্ধে লড়াইটা করতে হবে, এবং এই লড়াইটা আমরা অন্তত করছি। আমরা ভয় দেখাচ্ছি না, আপনাকেও ভয় দেখাচ্ছি না যে প্রাইম টাইমে এটা বলছি না যে কাল থেকে গ্যাস সমস্ত বন্ধ হয়ে যাবে, নয়। ইন্দ্রজিৎদা, আমার বিশ্বাস যে আমি কমার্শিয়াল পার্সপেক্টিভে বলছি, বাড়িতে এখন অবধি মোটামুটি গ্যাস বুকিং করলে 1-2 দিনের মধ্যে গ্যাস আমরা অনেস্টলি কখনোই দেখিনি। মানে আমার প্রায় 50 হতে চললো, আমি কোনোদিনও দেখিনি 1-2 দিনের মধ্যে গ্যাস এসে গেছে। কিন্তু যে সময় আসার বুকিংগুলো করা যাচ্ছে, নাম্বার 1। দ্বিতীয়ত, যেখানে কমার্শিয়াল এস্টাবলিশমেন্টের ব্যাপার আসছে, আমি বেশ কয়েকটি হসপিটালিটি ফোরামে যুক্ত বা মেম্বার। সেখানে যেটা দেখছি, রেস্টুরেন্টে একটা মেনু ইঞ্জিনিয়ারিং বলে একটা বস্তু চলছে। মানে সোজা কথায় F&B ইন্ডাস্ট্রিটা না ভীষণ অ্যাডাপটিভ। তারা যখন যেরকম হয় তখন তার সঙ্গে সঙ্গে নিজেদের কিছুটা অ্যাডাপটিভ বা প্রিভেন্টিভ মেজার্স নেয়, করে পাল্টে নেয়। হয়তো মেনু অল্প চেঞ্জ করছে, হয়তো একটু কাট শর্ট করছে, সেটা অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার মতো। খানিকক্ষণ আগে একটি খবর বেরোলো, আমাদের যিনি অনারেবল পেট্রোলিয়াম মিনিস্টার, তিনি বোধহয় বলেছেন যে কমার্শিয়াল গ্যাসের সাপ্লাইটা আবার আজকে তো না, কালকের থেকে হয়তো আবার নর্মাল হয়ে যাবে। রেস্টুরেন্ট বা হসপিটালিটি ফোরামগুলোতেও একই কথা হচ্ছে। সমস্যাটা হচ্ছে এই রিইঞ্জিনিয়ারিংটা হয় রেস্তোরাঁয় কিচেনের ভেতরে। আমরা সেটা নিয়ে প্যানিক করেও জীবনে খুব একটা কিছু করতে পারবো না। আর মানুষের একটা অসম্ভব ভুল ধারণা চলছে, বা সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি লোকজনের প্রচণ্ড আনন্দ হচ্ছে, রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, তারা প্রচুর পয়সা রোজগার করেছিলেন, হঠাৎ কিছুদিন বন্ধ থাকুক, জীবনে কোনো ক্ষতি নেই, এবং আমাদের ব্লগারদের ওপর যে তোদের কিছুদিন বাইরে খাওয়া হবে না। কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট মানে অনেক কিছু হয়, একটা হসপিটাল হয়, একটা কারখানা হয়, একটা ফ্যাক্টরি, বড় এস্টাবলিশমেন্ট হয় যেখানে রেগুলার বড় পরিমাণে খাবার লাগে, প্রচুর ভেন্ডার সেখানে খাবার দেন। তাদের ওই ইঞ্জিনিয়ারিংটুকু করলেই কিন্তু ব্যাপারটা ম্যানেজ হয়ে যাচ্ছে। এবং প্যানিক করে যখন আমরা কিছু করতে পারবো না, তখন বেটার আমরা নিজেদের দিকে কাজটা করি, এবং সিস্টেমটাকে যারা বোঝেন, আমার বিশ্বাস আমার থেকে অন্তত তারা যোগ্য, তারা চালান, ব্যাপারটা বেটার হয়। বেশ, আমি ফুটকা বা ইন্দ্রজিৎদা আপনার কাছে আবার আসবো, কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি বাংলার মানুষকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, স্পেশালি মানে যাদের রেস্তোরাঁ নেই। অনেকে, আমি নাম করছি না, কিন্তু শিয়ালদার অনেক পরোটা বিক্রেতা, ডেকার্স লেনের অনেক মানুষজন যারা খুব ভাইরাল, তারাও জবাব চায় বাংলা বিভিন্ন সময় দেখেন এবং আমাকেও যোগাযোগ করার চেষ্টা করেছেন বিভিন্ন সময়। আমি তাদের উদ্দেশ্যে কিছু ইনফরমেশন দিতে চাই, এবং এটা আমি ব্যক্তিগতভাবে ফুড ব্লগার যারা রয়েছেন, যারা বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন মফস্বল শহরে যারা ফুড ব্লগিং করেন, এই ধরনের যারা ছোট ছোট ফুড স্টল, স্ট্রিট ফুড স্টল চালান, পাড়ার দোকানগুলো, বিরিয়ানির দোকানগুলো চালান, তাদেরকে আমি অনুরোধ করব এই খবরটা আপনারাও পৌঁছে দিন, কারণ ভারত সরকারের খবর কোথাও গিয়ে না আটকে যাচ্ছে। গ্যাস যাতে, যেটা ইন্দ্রজিৎদা বললেন, যে গ্যাস যাতে কোনো ধরনের কোনো বড় সমস্যার কারণ না হয়, অন্যান্য বিকল্প ব্যবস্থা করা হয়। বড় মানে বিপুল বড় বড় রেস্তোরাঁগুলোতে ইন্ডাকশন রাখবে, সম্ভব নাকি শিয়ালদায় বা ডেকার্স লেনে বা বর্ধমানের নবাবহাটের সামনে এই ধরনের ব্যবস্থা করার, বা বীরভূমে ব্যবস্থা করার? আবার এটাও সম্ভব নাকি সব অত কাঠ নিয়ে এসে রান্না করার? ঠিক সেই জায়গা থেকে বিকল্প জ্বালানির ব্যবস্থাও ভারত সরকার বিপুলভাবে রেখে দিয়েছে।
কেরোসিন এবং কয়লা এটা গোটা ভারতের সমস্ত স্ট্রিট ফুডের সাথে যুক্ত যারা, ছোট দোকান চালান যারা, এমএসএমই সেক্টরের সাথে যুক্ত যারা, তাদের উদ্দেশ্যে বলছি, যারা ভোরবেলা শিয়ালদা স্টেশনে নেমে বা হাওড়া স্টেশনে নেমে নিজের জিনিসপত্র নিয়ে একটা ছোট্ট গুমটি দোকানে ভাত রান্না করেন বা আমাদেরকে রুটি আলুর দম খাওয়ান, তাদেরকে বলছি গ্যাস আপনাদের অনেকেই, আমি জানি এটা লজ্জা পাওয়ার কারণ নেই, আমরা আটকাতে পারিনি রাষ্ট্র হিসাবে কালোবাজারি, অনেকেই আপনারা হয়তো কালোবাজারি করে বা কালোবাজারিকে উৎসাহিত করে এই গ্যাসগুলো নিতেন। এখন এই মুহূর্তে কেরোসিন এবং কয়লারও যথেষ্ট যোগান রয়েছে। সে ব্রেকিং নিউজে একবার নজর রাখবো এবং তারপর ভারত সরকার কি বলছে সেটা শোনাবো। এলপিজির ওপর চাপ কমাতে বিকল্প জ্বালানিতে জোর দেওয়া হবে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে বা কমার্শিয়াল সেক্টরগুলোতে। রাজ্যগুলিকে কেরোসিনের বরাদ্দ বাড়ানো হচ্ছে। রাজ্যগুলিকে বলা হয়েছে যারা কেরোসিন বা কয়লা কিনতে চান তারা যেন যতটা ইচ্ছে কেরোসিন বা কয়লা কিনতে পারেন। ভারত সরকার কি বলেছে একবার শুনবো। Alternate fuel options are being activated to ease pressure on LPG and gas channels. On quarterly basis, Government of India does an allocation of kerosene to the states, and every quarter we are making an allocation of almost 1 lakh kiloliter. Today the order has been released and another 48,000 kiloliter of kerosene will be released to the state governments. And here again the role of the state government is very crucial in terms of identification of the beneficiaries and also the distribution. Ministry of Coal has also issued a letter yesterday, and the directions have been issued to Coal India Limited and Singareni to allot higher quantities of coal to the state. Ministry of Environment, MOEFCC has also advised the state pollution control boards to permit for the duration of this crisis period the use of biomass, RDF pellets, kerosene or coal as alternate fuel for hospitality and restaurant segments for 1 month. এই মুহূর্তে সৌগত রয়েছে, সৌগত মণ্ডল, গুজব বিভিন্নভাবে ছড়ানো হচ্ছে এবং এই গুজব যে ছড়ানো হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি কোথা থেকে, সোশ্যাল মিডিয়া থেকে। ফেসবুক বা ইউটিউব খুললে বা অন্য ধরনের যে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে, সেটা খুললে সত্যিই মনে হচ্ছে যে আমাদের সব গ্যাস, সব পেট্রোল আসে হয়তো ওই যে জাহাজগুলো দাঁড়িয়ে আছে সেই জাহাজগুলো থেকে। এটা গুজব। বাস্তবটা হলো আমরা 50% সৌগত 50% গ্যাস নিজেদের দেশে বানাই। আমাদের নিজস্ব কেজি বেসিনের মতন বিভিন্ন রিফাইনারি বেসিন রয়েছে, তারপরেও এই প্যানিকটা কেন তৈরি হচ্ছে? এটা তো দায়িত্ব তোমাদেরও নিতে হবে। খালি নর্মাল কন্টেন্ট কেন ব্লগার বা ইনফ্লুয়েন্সাররা বানাবে? এটাই তো রাজনীতি নেই, এটা তো তোমার পেটের ব্যাপার, আমার পেটের ব্যাপার। না একদম না, প্রথম কথা দেখতে হবে যে কারা প্যানিক করছে। এই কয়েকদিন আগে একটা স্টেটমেন্ট এসেছে যে পাকিস্তানের গভর্নমেন্ট পেশ করেছে যে তাদের দেশে সম্পূর্ণভাবে একটা লকডাউনের মতন পরিস্থিতি, তারা বলছে যে আমরা দেশটা চালাতে পারবো নাকি ঠিক নেই, এমনকি সব জায়গায় গ্যাসের একটা শর্টেজ আসছে। যারা ওই রকম ধরনের পাকিস্তানকে বাবা মনে করে তারা এই ধরনের নিউজগুলো ছড়াচ্ছে। কারণ ভারত সরকার যেখানে বলছে কোনো ব্যাপারই নাই, চিল, তোমরা ধুরন্ধর সিনেমা দেখবে, তোমরা নতুন নতুন কন্টেন্ট আসছে, আইপিএল আসছে, তোমরা এনজয় করো, সেই জায়গায় যারা ওই পাকিস্তানের নিউজগুলো পড়ছে তাদের মধ্যে এই প্যানিকটা বেশি করে সৃষ্টি হচ্ছে। কারণ আমরা সালার মুভিতে দেখেছি যে যেখানে সালারে ওই খানসারের স্টিকারটা বা ট্যাটুটা থাকবে সেখানে কোনো কন্টেনার, কোনো শিপকে কেউ আটকাতে পারবে না। আর এখানে ভারতবর্ষে বিশ্বের মধ্যে ঠিক একই হয়ে গেল, যেখানে হরমুজ প্রণালী থেকে ভারতের কোনো পতাকা লাগানো কোনো শিপ যদি থাকে তাহলে তাকে কেউ আটকাতে পারবে না। মানে এটা বিশ্বের কাছে একটা একটা ইতিহাস তৈরি হলো। আর সেই জায়গায় দাঁড়িয়ে যারা ফিরোজ খানের বংশধর, যারা কেরালা মডেলকে বেশি করে বিশ্বাস করেন, তারা ভারতের এই উন্নতিটা দেখতে পাচ্ছেন। তারা যায় যে কোনো ভাবে ভারতকে একটা স্টেবল পর্যায় থেকে আনস্টেবল করতে হবে। আর সেটা করতে গেলে প্রথম দরকার মানুষের মধ্যে একটা স্টেবিলিটিটাকে বন্ধ করা। কি দরকার? গুজব দরকার। পাকিস্তানের মতন গুজবটা ভারতবর্ষে নিয়ে আসবো যে হ্যাঁ এখানেও শর্টেজ হয়ে যাবে, মানুষজন একের পর এক গ্যাসকে মানে
বাড়িতে মজুত করছে যে না আমাদের বাড়িতে আর গ্যাস আসবে না, তেলের দাম 500, মানে সোশ্যাল মিডিয়ায় দেখছি তেলের দাম নাকি 500-তে যাচ্ছে। আর তার জন্য মানুষজন ব্যারেলে করে, এমনকি জল যেটা ভরে ওই কন্টেনারে করে তারা মানে তেল নিয়ে আসছে। আর এরকম সিচুয়েশনে মানুষ কি বলছে যে নরেন্দ্র মোদীর মতন ব্যক্তির জন্য আজকে আমাদের এই হলো। কিন্তু সব থেকে আশ্চর্যের ব্যাপার, আজকে নরেন্দ্র মোদীর জন্য যেখানে এই রমজান মাস চলছে, প্রত্যেকটা মুসলিম বাড়ির মানুষেরা, রাষ্ট্রবাদী মুসলিমরা রাতের বেলায় তারা কিন্তু সেহরি করতে পারছে, তারা রাতের বেলায় তাদের রান্নাটা করতে পারছে। কেন? নরেন্দ্র মোদী আছেন বলে। কারণ এমন একটা পর্যায়ে ভারতবর্ষ যাচ্ছে যেখানে তারা খুব শান্তিতে ঈদ করতে পারবে, যেখানে এখন গালফ কান্ট্রিজ গুলো ভাবছে যে আমরা ঈদটা মানাবো কি করে, কিন্তু সেখানে ভারতবর্ষের প্রত্যেকটা রাষ্ট্রবাদী মুসলিমরা তারা ঈদ মানাবে, তারা রাতের বেলায় তারা রান্না করবে, কারণ সকাল থেকে তারা রোজা রাখবে। আর তাদেরকে জানার দরকার এটা কে করছে, এটা ভারত করছে, নতুন ভারত। যে ভারতের স্ট্র্যাটেজি এটাই যে আমরা প্রত্যেকটা দেশের সাথে এক থাকবো, শুধুমাত্র পাকিস্তানকে বুঝিয়ে দেবো যেমনটা তুমি বললে, আর তারা কিন্তু এটা হজম করতে পারছে। ঠিক সঙ্গে আমি তোমাকে একটু থামাচ্ছি। আমি একবার মানসদার কাছে যাওয়ার আগে একটা ম্যাপ আপনাদেরকে দেখাবো। না, ম্যাপটা ছাড়ি, আগে একটা গ্রাফিক্স দেখাই, যেটা আমি বারবার বলছি। এটা আমার আপনার মতন মানুষজনেরও দোষ নয়। মিনমিনেরা একটা জাহাজ দেখাচ্ছে এবং সেই জাহাজটাকে ওই 60-এর দশক 70-এর দশকের মতন, ওই ডাকিয়া ডাক লায়ার মতন ওই জাহাজটাতেই যেন আমাদের সব কিছু রয়েছে, আমাদের চিঠি রয়েছে, আমাদের রপ্তানির সমস্ত সম্ভাবনা রয়েছে, আমাদের জ্বালানি রয়েছে, সব কিছু রয়েছে যেন। বাস্তবটা হলো এমন হাইপ তৈরি করে দেওয়া হলো যে এই জাহাজগুলো আটকে রয়েছে, সে কারণে তেলের দাম বাড়বে, গ্যাস পাওয়া যাবে না, গ্যাস তুলে রাখো, ক্রাইসিস তৈরি করে দাও। কিন্তু মজার ব্যাপার হলো আজ তো সেই জাহাজটাও ছেড়ে দিল। এবং আরেকটা জিনিস আপনারা নিজেরা দেখুন এবং আপনার পাড়াতেও দয়া করে এটা বোঝান। সে গ্রাফিক্সটা দেখি, এই গ্যাস বলা হচ্ছে, এই গ্যাসগুলো ঠিক কোন কোন জায়গা থেকে আমরা পাই। হরমুজ প্রণালী থেকে, এই যে এখন যে বলা হচ্ছে না, এই হরমুজ প্রণালী থেকে টোটাল যে গ্যাস তার মাত্র 25% আমরা পাই। 50% গ্যাস আমাদের নিজেদের দেশে তৈরি হয়, মানে সিএনজি হোক, এলপিজি হোক, বিভিন্ন ধরনের যে গ্যাস। অটো যারা চালান তারাও এটা দেখুন। আপনারা যদি অটো চালাতে হয়তো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, মোবাইলে হয়তো জবাবটায় বাংলা দেখছেন, দয়া করে দেখুন এবং শেয়ার করুন আপনার স্ট্যান্ডের লোকজনের সাথে। 25% অন্য দেশ থেকে আমরা গ্যাস সরবরাহ করি এবং 25% হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে নেওয়া হয়। অর্থাৎ এই গোটা যে ক্রাইসিসটা, সেই ক্রাইসিসটা একটা ম্যানমেড ক্রাইসিসে পরিণত করা হয়েছে। কিন্তু বিষয়টা হলো, মানস ভট্টাচার্য, সন্ময়দা, দুজনকেই আমি এক এক করে আসবো। মানসদা, আপনার কাছে আসছি। বিষয়টা হলো মানসদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে উচিত কনফিডেন্স বিল্ডিং করতে বিভিন্ন গ্যাস স্টেশন এবং এলপিজি স্টেশনগুলোতে হানা দেওয়া, নিজের সারপ্রাইজ ভিজিট। সুপ্রতিম সরকার, কলকাতা পুলিশের সিপি, আরব্য রজনীর গল্পের মতন তিনি প্রথম 3-4 দিন বিভিন্ন থানাতে নাকি ড্রেস করে মাঙ্কি টুপি পরে চলে যাচ্ছিলেন। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি হানাটা দেওয়ার দরকার এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না কোনো কালোবাজারি যেখানে হচ্ছে সেখানে সিএম নিজে ওই নায়ক সিনেমার অনিল কাপুরের মতন পৌঁছে গেছে, বা ওই প্রভাবশালী যাদের জন্য কলকাতা শহরে 365 দিন 3 ঘন্টা 4 ঘন্টা ধরে, যাদের ইলেকট্রিক ভেহিকেল আছে বা সিএনজিতে যাদের গাড়ি চলে, তাদের 3 ঘন্টা 4 ঘন্টা লাইন দিতে হয়, তাদের অফিসে রেড করতে আমি দেখতে পাচ্ছি না। মানসদা, দেখো, ভারতবর্ষে এখনো আমরা এমন একটা জায়গায় আছি যেখানে প্রোপাগান্ডা যারা ছড়ায় তারা কিন্তু এখনো ভীষণভাবে সক্রিয়। এই নিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর খুব দুঃখ করে কিছু বলেছিলেন যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশের ছেলেমেয়েরা যেখানে পড়ে, একমাত্র ভারতবর্ষের ছেলেমেয়েরা নিজের দেশের নিন্দা করে, আর কোনো দেশের ছেলেমেয়েরা সেখানে নিজের দেশের নিন্দা করে না। ভারতবর্ষে আমরা এখনো জানি না কোনটা দেশদ্রোহিতা আর কোনটা রাজনৈতিক দলের দ্রোহিতা। তুমি বিকল্প জ্বালানির কথা বলছিলে, আমরা কতজন জানি যে
পৃথিবীর সব থেকে বড় সোলার পার্ক সেটা কিন্তু ভারতবর্ষে রাজস্থানের ভাতলা বলে একটা জায়গাতে, যারা বিকল্প জ্বালানির বা বিকল্প ইলেকট্রিক 2245 মেগাওয়াট 56 কিলোমিটার এরিয়া জুড়ে গড়ে উঠেছে। অর্থাৎ ভারতের যে গৌরবোজ্জ্বল অধ্যায় চলছে, এই মুহূর্তে ভারতবর্ষের একটা জাহাজ ঢোকাটা বিষয় নয়। ভারতবর্ষের বৈদেশিক নীতির সব থেকে বড় জয় ঘোষণা হয়েছে ওই জাহাজ ভারতবর্ষে আসার মধ্য দিয়ে, যে এই মুহূর্তে ভারতবর্ষ পৃথিবীর কোন পজিশনে আছে। এখন পাড়ায় পাড়ায় ময়ূকদা যদি একজন নেতা গ্যাস যাদের ইয়েগুলো আছে, যারা এজেন্ট, তাদেরকে যদি হুমকি দেয় যে আগামী 7 দিন কোনো গ্যাস সাপ্লাই দেবে না, আমরা প্রচার করব, এর জন্য কেন্দ্র সরকার দায়ী, তাতে ভোটে ফায়দা আছে, কারো ক্ষমতা আছে গ্যাসের এজেন্ট যারা আছে তাদের সাপ্লাই দেওয়ার। তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমি রাজনৈতিক ফায়দা এবং নেবার জন্য যদি দেশদ্রোহিতা করি, তাহলে সেটাকেও মেনে নিতে হবে আমাদেরকে। ভারতবর্ষ এখন সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। না, কিন্তু এটাও তো বলতে হবে যে বিভিন্ন গ্যাস স্টেশন, মানে এবার আমি তো দায়িত্ব নিয়ে নিজে ক্যামেরা নিয়ে চলে যাব, এই গ্যাসের ক্রাইসিস শেষ হওয়ার পরেও কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন গ্যাস স্টেশনে, পাম্পগুলোতে আমাকে বিভিন্ন সময় এই যে ওলা উবের যারা চালান বা অটো চালান, তারা বলেছে দাদা আমাদের চাকরি করার পরে সাহেবদের ছেড়ে আসার পরে 3 ঘন্টা শুধু লাইনে কেটে যায়, আমরা ভাত খাই, আমরা ঘুমিয়ে নিই লাইনে, কারণ 3 থেকে 4 ঘন্টা এক একটা জায়গাতে গ্যাস ফিল করতে লাগে, তখন তো গ্যাসের ক্রাইসিস থাকে না। তাহলে কোথাও একটা কালোবাজারি হচ্ছে, যেটা সরকারের উচিত সামাল দেওয়া, সেটা না দিয়ে এটা রাজনীতি করা হচ্ছে। এবং এমন একটা সময় যখন এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট চলছে দেশে, দেখো একটু বেশি পয়সা দিলেই কিন্তু ওই রেস্টুরেন্টের মালিকরা সিলিন্ডার জোগাড় করে ফেলছে। মানে আমার এক বন্ধুর রেস্টুরেন্ট আছে, সেও জোগাড় করে ফেলেছে আর কি। তার মানে কোথাও একটা কিছু হচ্ছে। এখন সেটা দেখার দায়িত্ব কার? রাজ্য প্রশাসন দেখবে না কেন্দ্র সরকার দেখবে? সেটাকে বন্ধ করবে কে? সেটা বন্ধ করার জন্য আমরা কি কি ব্যবস্থা নিচ্ছি? আদৌ কি বন্ধ করতে চাই? সেটা হচ্ছে বড় ব্যাপার, যে গ্যাসের এই কালোবাজারিটা কি আমরা আদৌ বন্ধ করতে ইচ্ছুক, নাকি আমরা চাইছি যে এই ক্রাইসিসটা চলুক, সেটা যদি আমরা আরো কিছুদিন চালাতে পারি, তাহলে কেন্দ্র সরকারের উপরে দোষ দিয়ে আমরা বলতে পারবো এর জন্য কেন্দ্র সরকার দায়ী, এবং তাতে আগামী ভোটে ফায়দা। আমি শর্মা ব্যানার্জির কাছে যাওয়ার আগে আরেকটা জিনিস, সেটা আমি আমার দর্শকদের বলতে চাই। দেখুন, নিজের ঘরে যদি ভাত না থাকে, চাল না থাকে, কেউ পাশের বাড়িতে ভাত দিতে যায়, মানে দেওয়ার পরে সে আস্ত থাকবে তো? থাকবে না তো। মানে আমার ভাই হোক, বন্ধু হোক, আমার বাড়িতেই যদি আমরা খেতে না পাই, আমাদের বাড়িতে আমরা খেতে ভালোভাবে খেতে পারলেই তো পাশের বাড়িতে কেউ খেতে না পারলে তাদেরকে খাওয়াতে যাই, নাকি? এত ভালোবাসা তো আমাদের শ্রীলঙ্কা, বাংলাদেশের সাথে নেই যে নিজের ঘরে কিছু নেই, অন্যের ঘরে আমরা তেল সাপ্লাই করতে যাব। কিন্তু আমরা করছি কেন জানেন? তার কারণ আমাদের এই মুহূর্তে নিজেদের রিজার্ভ পারফেক্টলি ফাইন, অর্থাৎ সম্পূর্ণভাবে ঠিক রয়েছে। বরঞ্চ আমরা এই যে বাংলাদেশের কিছু অন্তর্বর্তীকালীন চাচা যান, যারা আমাদের সম্পর্কটা, ভারত বাংলাদেশ সম্পর্কটা নষ্ট করেছিল, তার জন্য একটু মনোমালিন্য হয়েছিল, তাদের এই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পরে বাংলাদেশ সরকার অনুরোধ করতেই আমরা 5000 মেট্রিক টন ডিজেল পাঠিয়েছি। আবার অনুরোধ এসেছে আমাদের কাছে, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বাংলাদেশে ইতিমধ্যে ভারত 5000 মেট্রিক টন ডিজেল পাঠিয়েছে, রপ্তানি করেছে। এবার অন্যান্য দেশেও জ্বালানি পাঠানোর অনুরোধ এলো, শ্রীলঙ্কা ও মলদ্বীপ, সেখান থেকেও ডিজেল চেয়ে অনুরোধ জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। এবং দায়িত্বশীল প্রতিবেশী হিসেবে ভারত সংবেদনশীলতার সাথে এই অনুরোধগুলো দেখছে। বাংলাদেশে সম্ভবত, সূত্রের খবর, আরও জ্বালানি তেল এবং সম্ভবত অন্যান্য সামগ্রীও ভারত পাঠাতে চলেছে, কারণ বাংলাদেশ অনেকটা ধাক্কা খেয়েছে। বাংলাদেশ সরকার, অত্যন্ত ভালো সিদ্ধান্ত যে বাংলাদেশ সরকার এখনো তেলের দাম বা পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম বাড়ায়নি। এই অন্তর্বর্তীকালীন চাচাজানদের মতন এরকম একটা অদ্ভুত টাইপের অশিক্ষিত সরকার নেই এখন বাংলাদেশে। অত্যন্ত ভালো বিষয়, বাংলাদেশের মানুষজনকে রিলিফ দিতে তারা এক্সট্রা তেল আনাতে চাইছে, এবং এটা ভালো। কিন্তু সন্ময়দা, আমরা অন্যান্য দেশকে তেল সাপ্লাই দিচ্ছি, আমরা জ্বালানি সাপ্লাই দিচ্ছি, আর আমাদের নিজেদের দেশে ওই 0.5 ফ্রন্ট, অজিত ডোভাল বা জেনারেল বিপিন রাওয়াত বারবার বলেন যে ভারতীয়দের সবচেয়ে বড় শত্রু ভারতীয়রাই। এটা তো কোথাও গিয়ে এবার বন্ধ করতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় অদ্ভুতভাবে এই জিনিসটাকে, মানে সব দেখে মুচকি হাসছেন। আচ্ছা ময়ূক, আমি তোমাকে একটা কথা বলি, আমার এটা মনে হচ্ছিল তুমি এক্ষুনি বলছিলে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট। আচ্ছা, এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের আন্ডারে
মিডিয়া পড়ে না, যে মিডিয়া গতকাল বাংলার অন্তত এক শ্রেণীর মিডিয়া আমরা দেখছিলাম সমান একটা হাইপ তৈরি করার চেষ্টা করছিল, সমান একটা টেনশন তৈরি করার চেষ্টা করছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা সাক্ষাৎকার নিয়ে বসলেন, এমন একটা সিচুয়েশন তৈরি হলো, গেল একটা রব তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছিল। যে সময় দাঁড়িয়ে তুমি এই যে তথ্যটা দিলে, তথ্যটা আমিও দেখেছি যে বাংলাদেশে 5,000 মেট্রিক টন ডিজেল সাপ্লাই করেছে ইতিমধ্যে শ্রীলঙ্কা, মলদ্বীপ এসছে। নিজের ঘরে রিসোর্স না থাকলে কেউ বাইরের ঘরে রিসোর্স দিতে পারে? আমি 1 নম্বর পয়েন্ট এটা বলবো। 2 নম্বর পয়েন্ট বলবো যে তোমরা এক্ষুনি দেখাচ্ছিলে সুজাতা শর্মার যে যুগ্ম সচিব তার বক্তব্য। আচ্ছা বলো তো, বাংলার কোন কোন মিডিয়া যুগ্ম সচিবের এই মন্তব্যটা প্রচার করেছে, সব প্রচার করেছে? তুমি বলো, তুমি চেক করে দেখো গত কয়েকদিনে, গত 3-4 দিন ধরে যে হাইপটা তোলার চেষ্টা হচ্ছিল, যুগ্ম সচিব সুজাতা শর্মা যখন কনফার্ম করছে যে আমরা 50 লক্ষ সিলিন্ডার বাড়িতে প্রতিদিন দিচ্ছি, আপনারা কোনো টেনশন করবেন না, অহেতুক ওই 50 লাখ টাকা 70 লাখে নিয়ে যাবেন না, তাহলে ক্রাইসিসটা তৈরি হবে। যেটা আছে সেটা স্ট্যাগনেন্ট থাকুক, তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল চালিয়ে দিতে পারবো, পুরো ব্যাপারটা চিন্তা করবেন না। সেই সময় দাঁড়িয়ে যারা হাইপ তুলছেন তারা তো আলটিমেটলি দেশদ্রোহীর কাজ করছেন। আমি বলছি এসেনশিয়াল কমিউনিটি অ্যাক্ট কিন্তু সেই সব মিডিয়ার ক্ষেত্রেও জারি হওয়া দরকার। এ রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন? কেন্দ্রের পরিকল্পনার অভাব। আমি একটা জিনিস বুঝতে পারছি না সন্ময় দা, আমি একটা কথা বলি, মিড ডে মিল কেন বন্ধ হবে? মিড ডে মিল তো স্কুলে হয়। স্কুলে যদি গ্যাস না পাওয়া যায়, যদি তৃণমূল সরকারের সাংসদ বিধায়করা এখনো থেকে থাকেন নিজের দলে, তাহলে তো সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে গিয়ে বলা উচিত যে আরে আপনারা স্কুলে গ্যাসের কথা বলছেন, স্কুলে গ্যাস পাওয়া যাচ্ছে না। আচ্ছা ময়ূক, উনি মিড ডে মিলটা বন্ধ কেন করে দিচ্ছেন? হাইপ চলতে, প্যানিক ক্রিয়েট করতে। শোনো, প্যানিকটা তৈরি করলে দু শ্রেণীর লাভ। একটা হচ্ছে পলিটিক্যাল এজেন্ডা, আর দ্বিতীয়ত হচ্ছে মজুদদার। মজুদদাররা আর্থিকভাবে লাভ করে, পলিটিক্যাল এজেন্ডা তৈরি করার জন্য যারা প্যানিক তৈরি করে তারা আলটিমেটলি তাদের রাজনৈতিক ডিভিডেন্ড আদায় করার জন্য চেষ্টা করে। তুমি একটু খেয়াল রাখবে, আজকে তারিখ কত তুমি নোট করে রাখো, 12 তারিখ। 16 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী দুপুর 2টোয় হাঁটবেন রাস্তায়, তখনও পর্যন্ত এই প্যানিকটাকে তৈরি করা হবে এক শ্রেণীর মিডিয়াকে দিয়ে, কন্টিনিউয়াসলি চেষ্টা করা হবে। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি গ্রাম বাংলার রিপোর্টারদের কাছে চেক করো যে যারা মজুদদারদের বিরুদ্ধে এত বড় কথা বলেন, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন প্রয়োজনে গ্রিন চ্যানেল করব, সাপ্লাই চেন নিয়ে কথা বলেছেন। আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে না ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক্ষুনি পাঠানো উচিত, বসানো উচিত যে যুদ্ধটাকে বন্ধ করার জন্য। না না, ব্যক্তি আক্রমণ না, আমি এটা সাজেশন। আমার সন্ময়দা একটাই কথা মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বা মিনমিনেরা এটাও আসলে হেডলাইনের পেছনে রাখার জন্য করছেন যে শনিবার নরেন্দ্র মোদী 18,000 কোটি টাকার প্রকল্প ঘোষণা করছেন এই বাংলার জন্য, যে বাংলায় আমাদেরকে 1,500 টাকা দিয়ে ভুলিয়ে রাখা হয়। আমি বিরতিতে যাওয়ার আগে এটাও বাংলার মানুষকে জানাতে চাই, কারণ মিনমিনেরা জানাবে না। যেভাবে ভারত সরকারের প্রেস কনফারেন্স তারা হয়তো ব্ল্যাকআউট করছে, ঠিক সেভাবে এটাও তারা পেছনের সারিতে রাখবে, ওই 1,500 টাকার গল্প সামনে আনার জন্য, ওই গা ছমছম কি হয় কখনো মজা কখনো ভয়, একটা টেনশন ক্রিয়েট করার জন্য। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, 18,000 কোটি টাকার 18,680 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা থেকে। এগুলোকে হেডলাইনে রাখা হবে না, তার কারণ আমাদেরকে বোঝানো হবে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র 1,500 টাকা দিচ্ছেন বলে বাংলার কি যে ভালো হচ্ছে। রয়েছে উত্তরবঙ্গে যোগাযোগে ব্যাপক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রেল, সড়ক, বন্দর সহ একাধিক প্রকল্পের শিলান্যাস, কলকাতা একাধিক প্রকল্পের শিলান্যাস, 6টি স্টেশন সংস্কারের ঘোষণা, 18,680 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH